কালিম্পংয়ের অন্যতম আরেক নদী হল এই ঋষি নদী। নদীর ধারে অনেক ধাপ চাষের জমি আর ছোট ছোট জনবসতি নিয়ে রয়েছে ততোধিক সুন্দর একটা গ্রাম বেন্দা। এখানকার অধিকাংশ গ্রামবাসী লেপচা সম্প্রদায়ভুক্ত। আগে এই গ্রামের নাম ছিল মুন্দ, লেপচা ভাষায়, যার অর্থ ঈশ্বরের বাসস্থান। পরে মুন্দ শব্দটির আসল রূপ পরিবর্তিত হয়ে নাম হয় বেন্দা। নদীর ধারে একদম নির্জনতম প্রান্তে অনেকগুলো সুন্দর সুন্দর কটেজ নিয়ে রয়েছে আমার আজকের ঠিকানা পারিজাত ইকো হার্টস। গ্রামের সৌন্দর্যের কথা মাথায় রেখেই ইকোস্টেকেও সেই রকম সামঞ্জস্যপূর্ণভাবেই তৈরি করা হয়েছে। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন চারিপাশ আর নানান রঙিন পাহাড়ি ফুলে সুসজ্জিত। হরেক রকম পাখি, প্রজাপতি, মৌমাছিরা এখানে বাধাহীনভাবেই ঘুরে বেড়ায়। আশপাশে শান্ত নিরিবিলি পরিবেশ, কোলাহল শূন্য। কাছাকাছির মধ্যে শুধুমাত্র পিছনের দিকেই 2-3টে বাড়িঘর রয়েছে। হোমস্টে চত্বরেই ভাগ করে চাষ করা হয়েছে বিভিন্ন শাকসবজির। বাঁধাকপি, ব্রকলি থেকে শুরু করে পালং শাক, পেঁপে সবকিছুই রয়েছে। আর এখান থেকেই তুলে অতিথিদের খাওয়ান। এখন জানুয়ারি মাসের শেষ, সারা বছরই এখানকার পরিবেশ মনোরম থাকে। সব মিলিয়ে এখানে মোট 7টি কটেজ আছে। একদম বাঁদিকের নতুন তৈরি হওয়া কটেজে আমি ছিলাম, লেপচা হাট। সুপার ডিলাক্স ক্যাটাগরির কটেজ, 2টো কিং সাইজের ডবল বেডে 4 জন খুব স্বাচ্ছন্দ্যেই থাকা যায়। ভিতরকার ডেকোরেশনও ভালো। এখানকার দৈনিক থাকা খাওয়ার খরচ মাথাপিছু 1800 টাকা। অ্যাটাচ বাথরুম আছে, তবে গিজার নেই। গরম জল যতবার চাওয়া হয় ততবারই এসে দিয়ে যাওয়া হয়। এবার দুপুরের খাবার খেতে এনাদের ডাইনিং প্লেসে এলাম। এই জায়গাটাকেও দারুণ সুন্দর করে বানানো হয়েছে। ছোট্ট একটা রেস্টুরেন্ট বললেও ভুল হবে না। প্রত্যেকবার খাবার দাবার পরিবেশন করেই খাওয়ানো হয়। টেবিল ভর্তি করে অনেক রকম বাঙালি পদ। রান্নাবান্নার সমস্তটাই রিঙ্কুদি নিজেই করে থাকেন। আজকে রান্না হয়েছে ভাত, রাই শাক ভাজা, মাছের ডিমের বড়া, লাউয়ের তরকারি, ডাল, ফুলকপি আলুর তরকারি, সর্ষে পাবদা, চাটনি, পাঁপড় আর স্যালাড। এখানে দুপুরে সাধারণত মাছ দেওয়া হয়। কেউ না খেলে বিকল্প হিসাবে ডিম রান্না করে দেওয়া হয়। রান্নাবান্না আর খাবারের স্বাদ এতটাই নিখুঁত ছিল যে খাওয়া শেষ করে রিঙ্কুদির হেঁসেলের নাম দিয়েছিলাম অন্নপূর্ণার রান্নাঘর। বিকেলে নদীতে বেড়াতে গেলাম। চারিদিক ঘেরা সবুজ পাহাড়ে। রোদ ঝলমলে আকাশ হোক বা রাতের অন্ধকার, এই নদী তীরে বসেই কেটে যাবে সারাটা দিন। হয়তো এটাই বিশেষত্ব এখানকার। নদী এখানে খরস্রোতা নয়, অগভীর। তাই নদীতেও পা ডুবিয়ে বসে থাকা যায় সারাদিন। চাইলে স্নানও করে নেওয়া যায় এখানে। একটা সাঁকো পার করে নদীর এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। একজন গ্রামবাসী মাছ ধরছিলেন। আমরাও বসে দেখতে থাকলাম। অনেকক্ষণ ধরে জাল ফেলে অল্প কিছু মাছই ধরতে পারলেন। ঠান্ডা আর দূষণমুক্ত জলের মাছ এগুলো, তাই অত্যন্ত স্বাদপূর্ণও হয়। মাছ রাখার এই জায়গাটাও দারুণ। স্থানীয় ভাষায় খঙ্গি বলা হয়। বাঁ দিকের মাছগুলোর নাম আশালা আর ডান দিকেরগুলো বুদিনা। তারপরে সন্ধ্যা নামা পর্যন্ত বাকি সময়টুকু এখানে বসেই কাটিয়ে দিলাম। সন্ধ্যাবেলায় হোমস্টেতে ফিরে এলাম। তারপর চা খেতে এখানকার মিনি রেস্টুরেন্টে এলাম। ইনি বিপ্লব দা, হোমস্টে কর্তা। দীর্ঘদিন ধরে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যুক্ত। পাহাড় প্রেম অনেক দিনের, তাই কর্তাগিন্নির বর্তমান ঠিকানা এখন এটাই।
কর্মচারী থাকা সত্ত্বেও রান্নাবান্না, আতিথেয়তা থেকে শুরু করে অতিথিদের সুবিধা অসুবিধা সবকিছু নিজেরাই দেখভাল করার চেষ্টা করেন। চায়ের সঙ্গে স্ন্যাক্সে খেলাম স্কোয়াশ পাতা, বেসন, পেঁয়াজের পকোড়া, খুব ভালো খেতে। এছাড়াও এখানের মেনু কার্ডে অনেক রকমারি খাবারও অর্ডার করা যায়, অবশ্যই অতিরিক্ত টাকা দিয়ে। এর জন্য 3-4 ঘন্টা আগে থেকে বলে দিতে হয়। আমরা অর্ডার করেছিলাম রেনবো ট্রাউটের তন্দুরি, বিপ্লবদাই বানালেন, স্বাদ অসাধারণ ছিল। এনজেপি স্টেশন থেকে এখানকার দূরত্ব 104 কিলোমিটার, সময় লাগে 4.5 ঘন্টা। কাছের রেলওয়ে স্টেশন নিউমাল জংশন, গাড়ি ভাড়া 3.5 থেকে 4.5 হাজার টাকা। কালিম্পং 51 কিলোমিটার। শেয়ার কারে আসলে প্রথমে এনজেপি থেকে রংপো আসতে হবে, রংপো থেকে রেনক, তারপর রেনক থেকে বেন্দা পর্যন্ত গাড়ি রিজার্ভ করতেই হবে। গাড়ি ভাড়া 800 থেকে 1000 টাকার মতো। এরপর নদীর ধারে শান্ত নিরিবিলি শীতল সন্ধ্যায় বনফায়ারের সাথে আড্ডা, আর কি চাই। রাতের ডিনারে রিঙ্কুদি যথাসময়ে খাবার পরিবেশন করে দিলেন। রাত্রে খেলাম ভাত, ডাল, বেগুন ভর্তা, মিক্সড ভেজ আর চিকেন কষা। এবারের রান্নাও মুগ্ধ করার মতো। আবার একটা ঝলমলে সকাল। প্রতিদিনের মতো পাখি, প্রজাপতি, মৌমাছিরা তাদের নিত্যদিনের রুটিনে চলা শুরু করে দিয়েছে। তারপর সকালের চা দিয়ে যাওয়া হলো। একদম নদীর ধারের এই জায়গাটা চা অথবা জলখাবার খাওয়ার জন্য আদর্শ। অন্যদিকে রিঙ্কুদি রান্নার শাকসবজি তুলতে বেরিয়েছেন। আজকে কপি ডাঁটার একটা সবজি খাওয়াবেন বললেন। এগুলো এখানকার ডিলাক্স রুম। এখানে একটা করে বিছানা রয়েছে। এই রুমের দৈনিক থাকা খাওয়ার খরচ মাথাপিছু 1500 টাকা। এই হোমস্টেতে ছেলেদের গ্রুপ আর আনম্যারিড কাপেলদের বুকিং দেওয়া হয় না। হোমস্টের গেটের কাছেই রাস্তার ধারে একটা ছোট দোকান আছে। জামা কাপড় থেকে শুরু করে চকলেট, চিপস, টুকটাক সবকিছুই রয়েছে দেখলাম। নিয়ম হচ্ছে দোকানটা বন্ধ থাকে সারাদিন, ডাকলে পরে এরা খুলে দেয়, তারপর আবার জিনিস দিয়ে আবার এরা বন্ধ করে দেয়। তারপর একটা লোহার ব্রিজ আছে। ব্রিজ দিয়ে নদী পার করে একটু গেলেই বেন্দা গ্রামের বাকি অংশ। আরও 6 কিলোমিটার গেলে সিকিম বর্ডার। ছাঙ্গে ফলস এখান থেকে 13 কিলোমিটার। আরিতার, মাংখিম, মুলখারকাও কাছাকাছি। চাইলে সিল্ক রুটও গিয়ে দিনের দিনই ঘুরে আসা যায়। 70 কিলোমিটার পথ, 3 ঘন্টার মতো সময় লাগে। বেন্দাতে থেকে সিল্ক রুট বেড়াতে গেলে লাঞ্চের খাবারও হোমস্টে থেকে প্যাক করে দেওয়া হয়। এছাড়াও কাছাকাছির মধ্যে আরও অনেক ঘোরার জায়গা আছে। তার মধ্যে কাগে, মারিয়াগাঁও, ঋষভ, লাভা, লোলেগাঁও ইত্যাদি বেশ উল্লেখযোগ্য। হোমস্টে প্রাঙ্গণে টেন্টে থাকারও ব্যবস্থা আছে। টেন্টে থাকলে খরচ মাথাপিছু 1200 টাকা করে লাগে, খাওয়া দাওয়া সমেত। তারপর নদীর ধারে বসে সকালের জলখাবার খেলাম। আজকে হয়েছে ছাতুর পরোটা, মটরশুঁটি দিয়ে আলুর দম আর সুজির হালুয়া। জলখাবার খেয়ে নদীর ধারে একটা শিব মন্দির বেড়াতে আসলাম। জঙ্গলের মধ্যে দিয়ে পাথুরে রাস্তা, তেমন একটা চড়াই উতরাই নেই। হোমস্টে থেকে হেঁটে 10-15 মিনিট লাগে। অনাড়ম্বর এই জায়গাটাই বেন্দার সবথেকে সুন্দর জায়গা বোধ হয়।
এতটাই সুন্দর যে ভাষায় বর্ণনা দেওয়া সম্ভব নয়। মন্দিরের সামনে বড় একটা পাথরের নিচে জলের মধ্যে একটা শিবলিঙ্গ আছে। মন্দিরের আসল নাম ওখলে মন্দির। ওখলে শব্দের অর্থ ঢেঁকি। স্থানীয় লেপচারা এখনও বিশ্বাস করেন একসময় তাদের দেবতা ঢেঁকিতে করে এই গর্তেই ধান ভাঙতেন। দুপুরে খিদে পেতেই অন্নপূর্ণাদির রান্নাঘরে চলে এলাম। আজকেও টেবিল ভর্তি করা অনেক রকম পদে। আজকে রান্না করেছেন ভাত, শিম বাটা, কপি ডাঁটার সবজি, ডাল, আলু ব্রকলির সবজি, ডিম কারি, পাঁপড়, স্যালাড আর স্কোয়াশের চাটনি। খাবারের স্বাদের জন্যই এখানে বোধহয় বেশি বেশি করে খাওয়া হয়ে যাচ্ছিল। বিকেলে সবাই মিলে গ্রাম ঘুরতে বার হলাম। ছোট ছোট বাড়িঘর নিয়ে খুব সুন্দর একটা গ্রাম। জৈব পদ্ধতিতে কৃষিকাজ আর পশু প্রতিপালন এখানকার মানুষজনের প্রধান জীবন জীবিকা। তারপর একটা অনেক পুরানো বাড়ি দেখে দাঁড়ালাম। বাড়ির আনুমানিক বয়স হবে প্রায় ৮০ বছর। গৃহকর্ত্রীও ঠিক করে বলতে পারলেন না। বিপ্লবদা ওনার এক বন্ধুর বাড়িতে নিয়ে গেলেন। পরে কারণটা বুঝলাম। ওনার হোমস্টেতেও কয়েকটা এরকম বাক্স বসাবেন, ফলে হোমস্টের ফুলের মধু হোমস্টেতেই থাকবে। हमको ऐसा एक बक्सा बना देना है। और उसका भी क्या बोलते हैं इसको, आप लोग क्या बोलते हैं इसको? मौरी। मौरी मौरी भी डाल देना है। ठीक है, हमारे उधर में रहेंगे, गेस्ट लोग आएगा, आप लोग देखेगा। इतना बड़ा बक्सा में मतलब कितना होता है ये हनी? इसका 6 बोतल, 5 बोतल, 6 बोतल। বাক্স, মৌমাছি, মধু এত অবধি ঠিক ছিল। মৌরির ব্যাপারটা বীরেনজি বুঝিয়ে দিলেন, এর আগে জানা ছিল না। घर में आता है ढूंढते ढूंढते एक खाली एक मधुमक्खी आता है मेंबर, और उसको हम पकड़ के ऐसे कपड़े से पकड़ के एक ऐसे घर में ढुका देता है। तो उसके बाद उसको थोड़ा देर बंद करके रखता है, तो वो पूरा चेक करके फिर वापस वो निकल के जाता है। जांच पड़ताल कर लेता है रूम कैसा है, रह सकता है या नहीं, अपना ग्रुप को सुटेबल होगा या नहीं, ये सब चेक करके वो उसको खोल देंगे तो निकल जाएंगे। उसके बाद इतना ग्रुप लेके आएगा ना, जैसे हम लोग समझेगा वो क्लाउड आ रहा है ऊपर से। अच्छा, पूरा टीम आएगा? पूरा टीम आके उसको सुटेबल प्लेस होगा तो वो आके वहाँ पर बैठेगा और वहीं पर हनी बनाएगा, और वहीं पे वो लोग हनी का प्रोडक्ट कर देते हैं, प्रोडक्शन स्टार्ट कर देगा उधर ही ना। अभी इसका ये जो है, इसका घर बसा हुआ है, ये हनी प्रोडक्ट करता है साल में 3 बार 4 बार, तो ये हो गया इसका सेटलमेंट। लेकिन जब इसमें एक जानवर आता है मलसापरा बोल के, वो आके अगर इसमें हाथ डाल दिया या वो अटैक किया उसका हनी के लिए, तो ये घर अशुद्ध हो जाता है, उसमें आप वो सब भाग जाता है, आदि को खा लेता है। तो अगर उसके बाद ये घर कैंसिल हो जाता है, क्योंकि अच्छा। आप 1000 बार उसको लेके डालिए नहीं होगा, इसको उठा के पूरा जला देने से ही ठीक रहेगा। फिर से नया घर नहीं बसेगा उसका नया। अच्छा, फिर वो से लोग नया लगाना पड़ेगा और नहीं आएगा। और वो पुराना जो घर है उसमें नहीं आएगा। সন্ধ্যায় আজ দিদির পালা। আজকে বানাতে বলেছিলাম চিকেন শিক কাবাব। এখানকার স্পেশাল আইটেম হলো বাম্বু বিরিয়ানি। পরে জানায় আমার আর খাওয়া হয়নি। আমি এর আগে অনেক স্থানেই ঘুরেছি, অনেক হোমস্টেতেও থেকেছি, তবে এখানকার অভিজ্ঞতা মনের অন্তরে রয়ে গেছে। এত ভালো আতিথেয়তা খুব কম স্থানেই পেয়েছি, তাই টিম ড্রিমসল্যান্ডের পক্ষ থেকে আপনাদেরকেও রেকমেন্ড করে দিলাম, একবার হলেও ঘুরে যান এখান থেকে।
বিশ্বাস করুন, সেরা অভিজ্ঞতা হবে, কথা দিলাম। রাতের ডিনারে খেলাম ভাত, আলু ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর মুরগি কষা। আজ এখান থেকে যাব কালিম্পংয়েরই আরেক সুন্দর গ্রাম মারিয়াগাঁও। পরবর্তী পর্বে হবে মারিয়াগাঁওয়ের গল্প। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।